দলিল লেখক হলো এমন একটি বিষয়, সেই ব্রিটিশ 1908 সাল থেকে রেজিস্ট্রেশন আইন অনুসারে যারা দীর্ঘদিন থেকে দলিল লেখা, যেমন জমি জমা কিভাবে লিখতে হবে, তারপরে কিভাবে ধারাবাহিকতা মালিকানা, এগুলো লিখতে হবে। এখন মূল বিষয় যেটা হলো, একজন সিনিয়রের আন্ডারে যিনি অভিজ্ঞ দলিল লেখক, তার অধীনস্থ থাইকা আগে কাজটা শিখতে হবে। কিভাবে দলিলটা মশাবিদা কারক লিখতে হবে, দলিল কিভাবে ব্যাংক আপ করতে হবে, কিভাবে নোটিশ লিখতে হবে, কিভাবে দলিলটা সাবমিশন দিতে হবে, এই দলিলের টোটালি আনুষঙ্গিক বিষয়গুলো আগে যখন আপনি জানবেন, তারপরে আপনি বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরে আবেদন করবেন। আবেদনের মাধ্যমে গভর্নমেন্ট আপনাকে একটা লাইসেন্স প্রদান করবে। ওই লাইসেন্সের মাধ্যমে আপনি আপনার দলিল সম্পাদন করবেন। যখন কোনো গ্রাহক আপনার কাছে আসবে, তখন আপনি মালিকানা দেখে সুন্দরভাবে সব দাগ খতিয়ান যা আছে পরিমাপ সব লিখে তারপর আপনি দলিল সম্পাদন করবেন। দাতা এবং গ্রহীতা উভয়কে নিয়ে সাব রেজিস্ট্রার নিকট সাবমিশন দিবেন। যেমন আমরা সাধারণত কথা বলি চলিত এবং সাধু ভাষায়, কিন্তু দালিলিক আলাদা একটা ভাষা আছে। যেমন দালিলিক ভাষাগুলো সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ জানে না। কিরকম? যেমন আমরা দেখেছি অনেক খতিয়ান কাকে বলে, দাগ কাকে বলে, দাগ সচরাচর সবাই জানে। অনেক সময় দেখেছে নামজারি বলে, খারিজ বলে। কিছু বিষয় আছে যেগুলো দলিল লেখকরা জানে, কিন্তু আপনার সাধারণ পাবলিক জানে না। এটাকে বলা হয় দালিলিক ভাষা। আবার আগেরকার দিনে যে দালিলিক ভাষা ছিল, সেগুলো ছিল হাতে লেখা, কিন্তু দিনের পরিবর্তনে, কাল বিবর্তনের কারণে আস্তে আস্তে এটা মডিফাই করে হাতে লেখা থেকে আসছে টাইপের থেকে আসলো মনে করেন কম্পিউটারের মাধ্যমে। এখন আমরা বিশেষ করে সরকার গভর্নমেন্ট একটা ফরম্যাট করে দিছে, দাতা, গ্রহীতা, তারপর সাক্ষী, শনাক্তকারী, মোসাবিতা কারক, সাব রেজিস্ট্রারের ঘর, এভাবে 25 বছরের ধারাবাহিকতা বিবরণ থেকে শুরু করে এটা আপনি কিভাবে জমির মালিকানা আসলে পরে তফসিল দিয়া এরপরে এটা আপনার সমাপ্ত করবেন। একজন দলিল লেখক শুধু দলিল লেখে তা কিন্তু না, দলিলের সাথে অনেক কিছু সম্পৃক্ত আছে। যেমন আমাদের ভাড়াটিয়া চুক্তিপত্র লেখে, দলিলের অন্তর্ভুক্ত তো অনেক কিছু আছে। যেমন বন্টনামা দলিল আছে, হেবা দলিল আছে, সাবকবলা দলিল আছে, এওজ বদল দলিল আছে, তারপরে আমরা বলি বিনিময় দলিল আছে, চুক্তিপত্র আছে, তারপরে ওসিয়তনামা দলিল আছে, প্রবেট দলিল আছে, তারপরে ট্রাস্টি দলিল আছে। এটার সাথে অনেক কিছু আছে। সরকার যে সিস্টেম রেখেছে, যেমন প্রথম যে কলামটা থাকে, ধরেন এই একটা ঘর আছে দলিল, এখানে একটা ঘরের মধ্যে লেখা থাকে হেবা দলিল নাকি সাবকবলা দলিল নাকি দলিলের রকম কি। এরপর জমির শ্রেণী থাকে, জমির মূল্য থাকে, তারপরে থাকে আপনার মনে করেন গ্রহীতা যিনি, ওনার নাম, ঠিকানা, পুরো অ্যাড্রেসটা, আবার দাতার অ্যাড্রেসটা থাকে। তারপরে মনে করেন অভিভাবক যদি কোনো নাবালকের সম্পত্তি হয়, তাহলে একজন গাইডিয়ান তার ওই সম্পত্তি কোর্টের পারমিশনের মাধ্যমে বিক্রি করতে পারে। কিছু কিছু ক্রিটিক্যাল দলিল আছে, যেমন আপনার ট্রাস্টি দলিল। ট্রাস্টি দলিলটা কি? যেমন ওই যে মসজিদে ট্রাস্ট করে, তারপরে আপনার এই যে ওয়াকফ দলিল করে, এই দলিলগুলো তো সচরাচর হয় না। তখন দেখা গেছে অনেক সময় এই দলিলটা হয়তো কম্পিউটার থাকলে এটা মডিফাই করে দেয়। এখন এক একটা দলিলের তো ধারাবাহিকতা মালিকানা এক এক রকম। কারণ আপনার যে নাম, আপনার সাথে যিনি আছে ওনার কিন্তু একই নাম না, আমার যে নাম ওনার এক নাম না, কিন্তু আমরা 4 জনের মানুষ। ঠিক ওয়াকফ এবং ট্রাস্টি দলিল একই, কিন্তু সবার বিবরণ তার এক হবে না, এক একজনের ধারাবাহিকতা এক এক রকম হবে। আছে যেমন ইন্টারেস্টিং মজার কেস আছে। যেমন দেখা গেছে যে অনেক সময় বাপে 4 ছেলে বা 5 ছেলে, একটা ছেলের পুরো বাড়িটাই লিখে দিল। হয়তো ছেলে ওই সময় একটু ভালো ব্যবহার ট্যাবহার করলো, যা ঠিক আছে তোর আমি পুরো বাড়িটাই দিয়ে দিই। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেছে ছেলে বাড়ি পাওয়ার পরে আর বাপের দেখাশোনা আগের মতো করে না। তখন বাপকে আমার বলাই বেলায় নিয়ে গেছে বা আমি বুঝতে পারি নাই, তখন দিয়ে গেছে এই দলিলগুলো আবার পুনরায় আসে বাতিল করার জন্য। কিন্তু বাতিল করার একটা দলিল হয়ে গেলে আর বাতিল হওয়া যায় না। বাতিলের কতগুলো প্রক্রিয়া আছে। যেমন দেখা গেছে আপনি কোর্টের মাধ্যমে একটা মামলা করলেন, কোর্ট যদি মনে করে যে না এই দলিলটা বাতিলযোগ্য, তখন কোর্ট বাতিল করে। আগে যখন হাতে লেখা ছিল তখন সবাই হাতে লিখতো, আর আমরা তো এখন হিসাব করতে গেলে নবীন, আমাদের ক্ষেত্রে হাতে লেখা পড়ে না, আমাদের ক্ষেত্রে কম্পিউটার আসছে। তো কম্পিউটার আসলে কি করি আমরা, ওই যে ধারাবাহিকতা, যেমন সিএস থেকে এসে কিভাবে মালিক হলো, এসে থেকে আর এসে কিভাবে মালিক হলো, প্রথমে আমরা ধারাবাহিকতাগুলো ঠিক করি, তারপরে খতিয়ানটা ঠিক করি, কোন দাগ থেকে কোন দাগ, ওই দাগে হিসাব কতটুকু আসলো, এটা টোটাল এভরিথিং আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে যে বিক্রি করবে উনি কতটুকু জায়গায় বিক্রি করবো, ওই দাগে ওনারা এতটুকু সম্পত্তি পাবে কিনা, তারপরে যে এই সম্পত্তি যিনি কিনবে ওনার সঠিক আছে কিনা, এইগুলা যাচাই বাছাই করে আমরা যখন একটা ড্রাফট করি হাতে, তখন কম্পিউটার ম্যানরে বলি যে ভাই আমার দলিলটা এইভাবে তুমি লিখতে হবে। এটাকে বলা হয় মনে করেন আপনার ভাই ক্লারিক্যাল মিস্টেক অথবা টাইপিং মিস্টেক। যেমন দেখা গেছে আমি দিছি 9, কিন্তু 9 এবং 1 লেখা কিন্তু প্রায় সেম। তখন দেখা গেছে টাইপে ভুলে লিখে লাইছে 9 জায়গায় 1, কোথায় হলো 90 শতক, আর যখন 1 হয়ে যায় তাহলে এটা মাত্র 10 শতক। তাই দেখেন পুরো 80 শতক জমির কিন্তু একটা ডিফারেন্স থাকে। সেই ক্ষেত্রে যিনি বিক্রি করবে ওনাকে বলা হয় দাতা, যিনি কিনবে ওনাকে বলা হয় গ্রহীতা। দাতা এবং গ্রহীতা উভয় পক্ষ সংশ্লিষ্ট যে সাব রেজিস্ট্রার অফিস আছে, সাব রেজিস্ট্রার স্যারের কাছে যায়, যদি বলে স্যার আমাদের এই ভুল হয়েছে দলিলে, তখন এই দলিলটাকে বলা হয় ভ্রম সংশোধন দলিল। তখন এই ভ্রম সংশোধন সাব রেজিস্ট্রার দেখবে যে আসলে সঠিক কোনটা, তখন পূর্বে দলিলগুলো দেখে যাচাই বাছাই করে একটা ভ্রম সংশোধন দলিল করে দেয়। আগে ছিল হায়ার ভ্যালু স্ট্যাম্প বলতো বা অনেক বেশি, পরবর্তীতে সরকার এখন যে নিয়মটা করছে যে উপরে থাকে 100 টাকার স্ট্যাম্প আর বাকি হলো 200 টাকা হলফনামা ছিল আগে, কিন্তু এখন আবার নতুন আইনে 300 টাকার হলফনামা, 100 টাকা হলো স্ট্যাম্প, আর বাকিগুলো এরকম ধরেন কাটিস। যেমন এই স্ট্যাম্পটা হলো 100 টাকা আর বাকিগুলো ধরেন কাটিস পেপার, এরপরে নিচে হলফনামা হলো 300 টাকা। এটা হলো বর্তমান স্ট্যাম্প। যেমন যারা যদি দলিল রেজিস্ট্রি করার জন্য আসে, তাহলে আমাদেরকে যদি বলে ভাই জমিটা আমরা রেজিস্ট্রি করবো, তখন আমি বলি যে দেখেন আপনি কতটুকু জায়গা কিনবেন, কাগজপত্র দেন, দেখার পর আমরা ড্রাফট করি। যেহেতু উনি নতুন, তারপর ওনারা পরিশুনায় যে আপনি দেখেন আপনার মালিকানা ঠিক আছে কিনা, ধারাবাহিকতা ঠিক আছে কিনা, আপনি যতটুকু জমি কিনতেছেন আপনার কিনা ঠিক আছে কিনা। তখন উনি যখন ওকে বলবো, অথবা উনি নিজে যদি না বুঝে একজন ভালো লয়ার বা যারা কাজটা জানে তাদেরকে দেখায় আমাদেরকে বলবে হ্যাঁ এটা ওকে, তখন আমরা দলিলটা ফ্রেশভাবে আবার প্রিন্ট দিয়ে দেখি।